তুরাগ তীরে আমবায়ানে চলছে 3 ধাপ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানে মুসল্লিদের ঢল, সতর্কত আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জে হঠাৎ বেড়ে গেছে ডাকাতির ঘটনা, লুটে নিচ্ছে নগদ টাকা দামি জিনিস। আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতাকে দুষছেন ভুক্তভোগীরা। সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে কাল। ভ্রমণ বঞ্চিত হবেন পর্যটকরা, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। এবং মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। শেষ মুহূর্তে ক্রেতা দর্শকে মুখর মেলা প্রাঙ্গণ, সময়সীমা বাড়ানোর দাবি বিক্রেতাদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এবার বিস্তারিত। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে প্রথম ধাপের বিশ্ব ইজতেমা। বৃহস্পতিবার বাদ মাগরিব আমবায়ানের মধ্য দিয়ে শুরু এ পর্বের অংশ নিচ্ছেন মওলানা জুবায়েরের অনুসারীরা। এ উপলক্ষে ইজতেমা মাঠে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 41 জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন 22 জেলা ও ঢাকার অন্য অংশের মুসল্লিরা। এদিকে ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গাজীপুর মহানগর পুলিশ, র্যাব ও জেলা প্রশাসন। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী আতিকুর রহমান আমিন। সেখানকার সর্বশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। আতিক, ইজতেমার ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? বলছিলেন যে গতকাল বাদ মাগরিব আমবায়ানের মধ্য দিয়ে কিন্তু ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তো এই মুহূর্তে আজ শুক্রবার ফজরের নামাজের পর থেকে কিন্তু ভারতের পাকিস্তানের মাওলানা ইব্রাহিম দেওলার কিন্তু বয়ান চলছে, টানা 8:30 পর্যন্ত এই বয়ান চলে। আমি যদি এই মুহূর্তের পরিস্থিতিটা আপনাকে আমি দেখাই যে আজকে কিন্তু এশিয়ার সর্ববৃহৎ জুমার নামাজ কিন্তু এই ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হবে। এই জন্য কিন্তু সকাল থেকে মুসল্লিরা কিন্তু পায়ে হেঁটেও কিন্তু আমরা ইজতেমার ময়দানে প্রবেশ করতে দেখেছি। তো এই মুহূর্তে ময়দানে মুসল্লিরা খিত্তায় অবস্থান করছেন। তো এই মুহূর্তে ইজতেমা মাঠের সার্বিক পরিস্থিতি নিয়ে কিভাবে তারা দিনটি পার করছেন এই নিয়ে কথা বলবো ইজতেমার মিডিয়া সমন্বয়ক আব্দুল্লাহ রায়হানের সাথে। ধন্যবাদ আতিক, আপনাকে যেমনটা বলছিলেন আজ আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবার দিন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেবের বয়ানের মধ্য দিয়ে আজকের দিনে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আজ আমাদের শুক্রবার দিন সকাল 10টার দিকে আমাদের বিশেষ 3টি প্রোগ্রাম হবে। একটি আমাদের শিক্ষকদের, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, একটি আমাদের ছাত্র ভাইদের অর্থাৎ ইউনিভার্সিটি কলেজে যে সমস্ত ছাত্র ভাইরা অধ্যয়নরত আছেন, এবং একটি খাওয়াজদের অর্থাৎ বিশেষ ব্যক্তিবর্গদের। এরপর আমাদের আজ জুমার নামাজ আদায় হবে। আশা করতেছি ইনশাআল্লাহ প্রায় আমাদের 20 লক্ষাধিক মুসল্লি এখানে জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজ পড়বেন আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেব। জুমার পরে আমাদের জর্ডানের শেখ ওমর খতিব সাহেব বয়ান করবেন। এরপর আসরে মাওলানা জুবায়ের সাহেবের বয়ান করবেন এবং বাদ মাগরিব ভারতের মাওলানা আহমেদ লাভ সাহেব বয়ান করবেন। জি রূপ, আপনি শুনছিলেন যে ইজতেমার ময়দানে আজকে তারা কিভাবে দিনটি পার করবেন সেটা কিন্তু আপনার মাধ্যমে কিন্তু আমি মোহনার দর্শকদেরকে জানিয়ে রাখছি। তো আইন শৃঙ্খলার পরিস্থিতিটা যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই, যে পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রায় 7,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ইজতেমার বিশেষ স্বেচ্ছাসেবক যারা আছেন তারা প্রায় 10,000-এর মতো নিরাপত্তা কর্মী কিন্তু এই মাঠে কাজ করছেন। তো বলা যায় যে নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আসলে তারা দিনটি পার করছেন। এ ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান থেকে সবশেষ খবর। আতিক, আপনাকে ধন্যবাদ। বৈষম্যহীন রাষ্ট্র গঠনে ইসলামী দলগুলো জোটবদ্ধ নির্বাচনের পথে হাঁটছে। এসব দলের নেতাদের দাবি, বিগত আমলে দুর্নীতি দুঃশাসনের কারণে তিতিবিরক্ত জনগণ বিকল্প শক্তি হিসেবে দেশে ইসলামী শাসন দেখতে চায়। তবে রাজনীতির মাঠে ইসলামী দলের ঐক্য টিকে থাকা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর শমা আলী রেজা। বিস্তারিত ওবায়দুল হক মারুফের প্রতিবেদনে। অতীত সরকারের গুম খুন, জেল জুলুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ সীমাহীন নির্যাতনে 1.5 যুগেরও বেশি সময় ধরে অভ্যন্তরীণ ঐক্য ধরে রাখার নীতিতে চলছিল ইসলামী দলগুলো। গেল 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর ছোটখাটো বিভেদ ভুলে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে নিজেদের বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গঠন করছে তারা।
বিগত সময়ে নানা নির্যাতনের কথা উল্লেখ করে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়াকে জরুরি বলে মনে করেন হেফাজত ইসলাম ও খেলাফত মজলিসের নায়েবে আমির আহমদ আলী কাসেমি। বিচার ছাড়া মানুষকে গুম করে ফেলে। ইসলামী শাসন আসলে তো বিচার বহির্ভূত কোনো হত্যা হবে না। ইসলামের বিরুদ্ধে কোনো রকমের কোনো কাজ জাতীয়ভাবে বা দেশে যাতে না হয়, এটাকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হইলে এখনই আমাদের একতা প্রয়োজন, ঐক্যবদ্ধতা প্রয়োজন। আগামী নির্বাচনে যাতে ইসলামী দলগুলো একটা ফ্যাক্টর হয়, আমরা সকলে মিলে এক আসনে একজনকে যাতে প্রতিদ্বন্দ্বিতা করাই। সুশাসন প্রতিষ্ঠায় বিকল্প শক্তি হিসাবে ঐক্যবদ্ধ ইসলামী শক্তিকে জনগণ ক্ষমতায় দেখতে চায় বলে দাবি করেন ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। ফেসিবাদী একটা শক্তি ছিল আওয়ামী লীগ, তারা নাই, কিন্তু সেই সিস্টেমটা কিন্তু এখনো পর্যন্ত পুরো বিলোপ হয় নাই। তারা যা করতো এখনো একটা শ্রেণী তাই করে। যারা অতীতে দেশ শাসন করেছে তাদের প্রতি আস্থাশীল না। তারা যত কথাই বলুক, তারা পরীক্ষিত, তারা কি করে, কি করতে পারে। এই জন্য মানুষ নতুন বিকল্প শক্তি চাচ্ছে। আমরা যদি সকল ইসলামী শক্তি যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে আমরা এখানে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে আমরা আবির্ভূত হতে পারি। আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ হয়ে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা হয়েছে বলে জানান সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ডক্টর খলিলুর রহমান মাদানী। মুসলমানদের আকীদা বিরোধী কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না, অপরদিকে অমুসলিমদেরও অধিকার নিশ্চিত করতে হবে। এই সব কিছু নিয়েই কিন্তু ওলামায়ে কেরাম সেই 7 সাল থেকে বারবার আন্দোলন সংগ্রাম হরতালও হয়েছে এগুলো আদায় করার জন্য। এবং আমরা সবাইকে বলছিও ইসলামী দলগুলো প্রত্যেক আসনে একটি মাত্র বাক্স দিক। অমুসলিমদের গির্জা, প্যাগোডা, মন্দির সব কিছু নিরাপদ রাখতে হবে, তাদের নিশ্চিতভাবে ধর্মীয় বিশ্বাস পালন করার সুযোগ করে দেওয়া, এরকম একটা দেশ আমরা চাই। জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে যে কোনো ত্যাগ শিকারে জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রস্তুত তার দল। আমাদের সাথে ইসলামী দল যতগুলি আছে, বলা যায় অলমোস্ট সব দলের সাথেই আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে যে ইসলামী দলগুলি আগের অতীতের যে কোনো সময়ের চাইতে এখন অনেক কাছাকাছি পরস্পর। নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোর ঐক্য কতটা পরিপক্কতা পাবে তা এখনই বলা যাচ্ছে না বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক SM আলী রেজা। কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্ট ডেমোক্রেসির জন্য খুব জরুরি, ঐক্যটাও জরুরি। তবে এই ঐক্যটা সাস্টেনেবল হওয়ার জন্য আমার মনে হয় আরও কিছুদিন আপনাকে এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে। পলিটিক্সে স্বার্থের বিষয় থাকে, এই স্বার্থ যদি কারো কৌশলগত স্বার্থ রক্ষিত না হয় তখন তারা এখানে স্টিক থাকবেন, এটা এই মুহূর্তে বলা কঠিন। যদি ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হতে পারেন তাহলে এক ধরনের একটা কম্পিটিটিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট তৈরি হবে। সবকিছুর পরও গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক প্রতিহিংসা এড়িয়ে জাতীয় ঐক্যই বেশি জরুরি বলে মনে করছেন এ বিশ্লেষক। কৌশলের মধ্যে বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থ খুব জোরে সোরে থাকা জরুরি। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জে হঠাৎ বেড়েছে ডাকাতির ঘটনা। সংঘবদ্ধ ডাকাত দলের হাত থেকে রক্ষা পাচ্ছে না কেউ। ডাকাতরা লুটে নিচ্ছেন নগদ টাকা, বিদেশি ডলার, এমনকি ঘরের চাল ডাল সহ বৈদ্যুতিক ট্রান্সফরমার। সচেতন মহল বলছে আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতায় এমন হচ্ছে। পুলিশ সুপারের দাবি তৎপর রয়েছেন তারা। নারায়ণগঞ্জ থেকে আজমির ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন সোনা। গেল বছর নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা, কিল্লারপুল সহ বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই সহ ট্রান্সফরমার লুটে নেয় ডাকাত দল। এসব অপরাধের পাশাপাশি আইন হাতে তুলে নেওয়ার প্রবণতাও বেড়েছে। মেশিন নিয়ে কাটাকাটি করে ঢুকে ঘরে সবাইকে আমাদের অস্ত্রের মুখে ধরে রাখছে, ধরে রাখা ওরা সবকিছু নিয়ে গেছে। আমাদের হাত পা বাইরে হাতে রুমের ভিতরে আটকে রাখছে। স্বর্ণ গয়না সব আছে। ডাকাতি করে আমার গতকালকে 4 ঘটিকাল সময় গাটে ডাকাতি করে তালা বাইনে সব কিছু করে লেগেছে ভাই। ডাকাতি করার জন্য ওই দক্ষিণ দিক থেকে গ্রামের উত্তর দিকে আসার পথে চর মাঝখানেরা দলা খায় মনে করেন যে মারা গেছে কিছু, আর মনে পড়েছে কিছু। হঠাৎ করে ডাকাতদের উৎপাতে সাধারণ মানুষের পাশাপাশি সচেতন মহলও উদ্বিগ্ন। তারা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব নাজুক। প্রশাসনের শিথিলতা নিয়ে সমালোচনা করছেন তারা। যেভাবে ছিনতাই, রাহাজানি এবং অন্যান্য সমাজ বিরোধী কাজ হচ্ছে, নারায়ণগঞ্জের নাগরিক সমাজ অত্যন্ত উদ্বিগ্ন। পুলিশ সত্যিকার অর্থেই কোনো কাজ করছে না, ফলে সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটছে। তবে বিষয়টি স্বীকার করে পুলিশ সুপার জানান আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রচুর মানুষের বাস, এখানে 1 কোটির উপরে মানুষ বাস করে। সো এখানে সবসময়ের জন্য তো অপরাধ থাকেই,
তারপরেও আমার পুলিশ সদা তৎপর আছে যাতে অপরাধ কম থাকে, এবং এখানে ছিনতাই, ডাকাতি, চুরি এসব প্রতিরোধের জন্য আমাদের মোবাইল টিম, পেট্রোল টিমগুলো সর্বদা কাজ করছে। সাধারণ মানুষ এবং সচেতন মহলের দাবি, আইন শৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা বাড়ালে কমবে ডাকাতি সহ সব ধরনের অপরাধ। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার থেকে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সেন্ট মার্টিনে পর্যটকরা ভিড় করেন বছর জুড়েই, আর অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সবচেয়ে বেশি পর্যটক আসেন এখানে। তাই ভরা মৌসুমে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল বন্ধ হলে লোকসান গুনতে হবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের, আর ভ্রমণ বঞ্চিত হবেন পর্যটকরা। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া BIWTA ঘাট থেকে 6 ঘন্টা সাগরপথ পাড়ি দিয়ে জাহাজে করে সেন্ট মার্টিন পৌঁছান পর্যটকরা। একদিকে সমুদ্র, অন্যদিকে সমুদ্র সৈকতের মনোরম দৃশ্য আর নীল পানির রং পর্যটকদের কাছে যেন এক অসাধারণ সুন্দরের হাতছানি। প্রায় 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপের নৈসর্গিক সৌন্দর্য অবলোকনে প্রতিদিন হাজার হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যান। দ্বীপটা এত সুন্দর আর এত সুন্দর নীল পানি, আমার মনে হয় যে সবার একবার করে সেন্ট মার্টিন ঘুরতে আসা উচিত। মার্টিন জায়গাটা এতটাই সুন্দর যে যে কারোই মন কাটতে পারে। আমার খুব ভালো লাগছে, আমি এনজয় করছি, শিপে জানি। এরকম একটা সুন্দর জায়গা কক্সবাজার সেন্ট মার্টিন, যদি আমাদের দেশি এবং বিদেশি পর্যটকরাও এভাবে আসতে থাকে তাহলে আমাদের দেশের রাজস্বতে অনেক উন্নতি হবে। কিন্তু সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে শনিবার থেকে। তবে ভরা মৌসুম হিসেবে ফেব্রুয়ারির শুরু থেকে সেন্ট মার্টিনে পর্যটকদের রাত্রিযাপন ও জাহাজ চলাচল স্বাভাবিক রাখার অনুরোধ জানালেন এই পর্যটন উদ্যোক্তা। ব্যবসায়ীদের পক্ষ থেকে এবং কক্সবাজার পর্যটন যারা স্টক করে তারা আমরা আবেদন করেছি যে অন্ততপক্ষে ফেব্রুয়ারি মাসটা যেন সরকার কক্সবাজার সেন্ট মার্টিন যাতায়াতটা চালু রাখে, রাত্রি যাপনটা যেন চালু রাখে। নিষেধাজ্ঞার কারণে পর্যটন ব্যবসায়ীদের লোকসান গুনতে হবে জানালেন সি ক্রুজ অ্যাসোসিয়েশনের এই নেতা। সেন্ট মার্টিনবাসীদের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে সেটা পুষিয়ে ওঠার জন্য উপদেষ্টা মহোদয়ের সিদ্ধান্তের আলোকে আমরা যাতে ফেব্রুয়ারিটা পাই, এতে করে আমরা কিছুটা ক্ষতি লাঘব হবে আমাদের। সেন্ট মার্টিনে পর্যটন মৌসুমে সাগর পথে জাহাজ চলাচল অব্যাহত রাখলে দেশি বিদেশি পর্যটকরা আরও বেশি আকৃষ্ট হবে বলে মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রাত পোহালেই অমর একুশে বইমেলা চলবে 1 মাস ব্যাপী। এবার বইয়ের রাজ্যে হারাবার পালা। লেখক, পাঠক আর প্রকাশকের পদচারণায় মুখরিত হবে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ, এবং মধ্যে বইমেলার প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। যদিও পুরোপুরি গোছানো শেষ না হওয়াতে একটু বেগ পেতে হচ্ছে স্টল মালিকদের। এদিকে শনিবার বিকেল 3টায় মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে সোহরাওয়ার্দী উদ্যানের স্টল সংখ্যা 609টি আর ইউনিট সংখ্যা 1084টি। মেলায় প্রকাশনের প্রতিষ্ঠান স্থান পাবে 708টি। আমরা এবারও অংশগ্রহণ করার জন্য আমরা আগ্রহ প্রকাশ করে আমরা স্টল তৈরি করছি। আমাদের স্টল প্রায় শেষের পথে। এই বছরের বইমেলাতে খুব জাঁকজমক হবে, স্টলও বেশি আছে, লোকজনের ভিড় হবে। আমাদের বাঙালি সত্তার এই বইমেলাটি আসলেই খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখে, বিশেষ করে পাঠক তৈরিতে। আমরা সবাই আশাবাদী মেলাটা সফল সমৃদ্ধভাবে সে আগের মতোই আমরা যেন উদযাপন করতে পারি। আজ পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। একেবারে শেষ মুহূর্তে ক্রেতা দর্শনার্থীর পদচারণায় মুখর মেলা প্রাঙ্গণ। ক্রেতা আকর্ষণে বিক্রেতাদের নানান অফারে খুশি ক্রেতারাও। মাসব্যাপী মেলার সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে বিক্রেতারা। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন শারমিন স্বর্ণা। পর্দা নামছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 29তম আসরের। শেষ দিকে এসে জমে উঠেছে মেলা। মেলার বিভিন্ন প্যাভিলিয়ন ও স্টলগুলো থেকে ছাড়ে পণ্য কিনছেন ক্রেতারা। ইলেকট্রনিক্স পণ্য, গৃহস্থালী সামগ্রী ও বিভিন্ন খাবার আইটেম সহ ক্রেতারা কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন পণ্য সামগ্রী। ভালো শোরুমগুলোও ঘুরলাম বা নর্মাল যেগুলো সেগুলোও ঘুরলাম। আমার কাছে পণ্য হিসাবে, কোয়ালিটি হিসাবে যে প্রাইসগুলো তারা নিচ্ছে, প্রাইসগুলো ঠিক আছে। সবকিছু ডিসিপ্লিনের মধ্যে আছে। আর বাচ্চাদের খেলার যে প্লে জোন করছে সেটা অনেক সুন্দর হয়েছে। অনেক কিছু কিনছি, কুকারিজ কিনছি, ব্লেজারে অফার ছিল ব্লেজার কিনছি,
দেন হচ্ছে আরো কুকারিসের অনেক জিনিস কিনছি, জুয়েলারি কিনছি। এদিকে মেলার সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি। আশার থেকেও অনেক ভালো সেল হয়েছে আলহামদুলিল্লাহ। ছাড় চলছে, যেমন ধরেন যে কোনো বিলেদার 1200 টাকা, যে কোনো টু পিস আমাদের চলতেছে 2200 টাকা। হতাশ হইনি, আবার অনেক লাভবান হয়েছি তাও বলবো না, মোটামুটি ভালোই হয়েছে সেল। 1,20,000 লোক সমাগমকে টার্গেট করা হলেও এবারের প্রতিটি সরকারি ছুটির দিনে লোক সমাগম হয়েছে প্রায় 3 লক্ষাধিকের উপর। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। মুন্সিগঞ্জের কালীচর সংলগ্ন মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে 2 গ্রুপের বন্দুক যুদ্ধে 2 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এই বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। 2 গ্রুপের বিরুদ্ধে বালু দস্যুতা ও ডাকাতির অভিযোগ রয়েছে। পুলিশ জানায়, কানা জহিরের লোকজন নদীতে অবস্থানকালে কিবরিয়া পক্ষের লোকজন তাদের উপর অতর্কিত হামলা চালায় এবং পরে গুলিবিদ্ধ 3 জনকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফল আমদানিতে শুল্ক হার 20 থেকে 30 এবং কর 114 থেকে 136% বৃদ্ধি করায় রমজানে ফলের বাজারে বিরূপ প্রভাব পড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। রমজানে আঙ্গুর সহ আমদানিকৃত ফল কিনতে কেজিতে গুনতে হবে বাড়তি 12 থেকে 23 টাকা। তাই ফল আমদানিতে বাড়তি শুল্ক প্রত্যাহারের দাবিতে একাক্কা সারা দেশে ফল ব্যবসায়ীরা। আমদানি শুল্ক কমানোর দাবিতে ঢাকার পাশাপাশি সিলেট, যশোর, ফেনী, দিনাজপুর, সৈয়দপুর সহ সারা দেশেই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় ফলমূলকে বিলাসপণ্য থেকে নিত্য পণ্যে রূপান্তরে সরকারের প্রতি দাবিও জানান তারা। ধর্ম নিয়ে বিভাজন দ্বন্দ্ব বহুদিনের, এত সব সহিংসতা গল্পের ভিড়েও দৃষ্টান্ত স্থাপন করেছে কুষ্টিয়ার খোকসার ঐতিহ্যবাহী কালীপূজা মেলা। 600 বছর ধরে চলছে অসাম্প্রদায়িক চেতনার এই চর্চা। মা কালীকে ভক্তি দিতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। আয়োজকরা বলছেন, ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করে এই কালীপূজা। পার্থ সারথী ঘোষের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সনাতনীরা বিশ্বাস করেন, মা কালীর পদতলে জীববলি দিলে তিনি খুশি হন। তাই তো প্রতি বছর মাঘের অমাবস্যা তিথিতে পাঠা ও মহিষ বলির মধ্য দিয়ে শুরু হয় খোকসার কালী পূজার মূল আনুষ্ঠানিকতা। শুধু সনাতনীরাই নয়, এই মিলন মেলায় অংশ নেন মুসলিমরাও। ঠিক যেন পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক অন্তরে, মসজিদে আজান হোক, ঘণ্টা বাজুক মন্দিরে, এই পংক্তিবালার মতোই এই পূজাকে ঘিরে নট মন্দির মাঠে বসে বিশাল গ্রামীণ মেলা। এত মানুষের সমাগমে পা ফেলাই মুশকিল, বেচা কেনাও জমে উঠেছে বেশ। জনশ্রুতি আছে যে 600 বছরের খোকসার কালী। এখানে আসার জন্য আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি। এই যে আসছি, অনেক ভালো লাগতেছে। মায়ের মন্দিরে প্রতি বছরই আসি, আর না হলে তো মন ভরে না। মা যেন সবাইকে ভালো রাখে, নিজেকে ভালো রাখে এবং সবাইকে যেন ভালো রাখে। তবে ঐতিহ্যবাহী হলেও দর্শনার্থীরা ভোগেন আবাসন সংকটে। জনসমাগমের তুলনায় নেই পর্যাপ্ত ব্যবস্থা। এ নিয়ে ভোগান্তির কথা জানালেন ভক্তরা। খোকসার এত বড় একটা মেলা, এখানে এসে থাকার সেরকম হোটেল নেই। থাকা খাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে ভালো হতো। বুধবার সন্ধ্যায় কালী প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনের পর আত্মকষ্টে ভোগেন ভক্তরা। মায়ের কাছে চান শান্তি আর মঙ্গলময় সমাজ। শান্তি প্রতিষ্ঠায় কালীর বিসর্জনে সারা দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, এমন প্রত্যাশা করেন মন্দির সভাপতি অধ্যাপক সুপ্রভাত মালাকার। আমরা সকল পক্ষের সহযোগিতা পেয়েছি, প্রশাসনের সহযোগিতা পেয়েছি, নেতৃবৃন্দের সহযোগিতা পেয়েছি এবং সর্বসাধারণের সহযোগিতা পেয়েছি। সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে, মেলাটাও খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে এখন পর্যন্ত মেলায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান খোকসা থানা পুলিশ। নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এখানে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। এখানে কোনো আপাতত আমাদের কোনো খারাপ কোনো সংবাদ আসে নাই। মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হওয়া কালী পূজা চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তুরাগ তীরে আমবয়ানে চলছে 3 ধাপ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ময়দানে মুসল্লিদের ঢল, সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জে হঠাৎ বেড়ে গেছে ডাকাতির ঘটনা, লুটে নিচ্ছে নগদ টাকা, দামি জিনিস। আইন শৃঙ্খলা বাহিনীর শিথিলতাকে দুষছেন ভুক্তভোগীরা।
সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতে 9 মাসের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে কাল। ভ্রমণ বঞ্চিত হবেন পর্যটকরা, লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা। এবং মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। শেষ মুহূর্তে ক্রেতা দর্শকে মুখর মেলা প্রাঙ্গণ, সময়সীমা বাড়ানোর দাবি বিক্রেতাদের। এ ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন দুপুর 12টায়। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।